বিইআরসি যে প্রাইস সেট আপ করছে দ্যাট প্রাইস ইজ নট লজিক্যাল। যদি বড় জাহাজ আনা যায় আলটিমেটলি কনজিউমার উইল বি বেনিফিটেড। 2017-18 দিকে দ্য মার্কেট স্টার্টেড গ্রোয়িং এক্সপোনেনশিয়ালি। এলপিজির দামটা ইভেন ভর্তুকি ছাড়া আমরা যে দাম এখন ইন্ডাস্ট্রির কাছে দিচ্ছি সেটা কিন্তু অকটেন এবং ডিজেলের চাইতেও কম। সেফটি ইজ আওয়ার কি প্রায়োরিটি। এলপিজি দুর্ঘটনা এখন আই উড সে আগের চাইতে ভালোই কমে এসেছে। বিদেশ থেকে যখন ইনভেস্টমেন্ট আসে উই ডোন্ট অনলি সি ইট অ্যাজ এন ইনভেস্টমেন্ট, বিদেশ থেকে নলেজও আসতেছে। দর্শক স্বাগত বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের এলপিজির বাজার, এ খাতের অবকাঠামো, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং এ খাতের নানা বিষয় নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অমেরা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী। তানজিম চৌধুরী, বণিক বার্তার স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ তাহের ভাই, ইটস আ প্লেজার টু বি হিয়ার। আপনি তো এলপিজি খাতে দীর্ঘদিন কাজ করছেন, তো আমরা জানি যে আপনি 9 বছর এই খাতে আছেন। তো এলপিজি খাতে বাংলাদেশের যে এই যে বৃহৎ একটা পরিসর বেড়ে গেল আর কি, এবং যে বাজার বড় হচ্ছে, এই জার্নিটাকে আপনি কিভাবে দেখলেন আর কি, বা কিভাবে দেখছেন? ইটস অ্যান এক্সাইটিং জার্নি। আমি পড়ালেখা করেছি আমেরিকায় 2013 লাস্টের দিকে অথবা 2014 ফার্স্টের দিকে আমি বাংলাদেশে ফিরেছি। অ্যান্ড আই ওয়াজ ভেরি ফর্চুনেট, আমাদের চেয়ারম্যান গেভ মি অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক ইন ওমেরা। সো আমি 2014 প্রথমের দিকে আই জয়েন দ্য কোম্পানি অ্যাজ আ প্রজেক্ট কোঅর্ডিনেটিং অফিসার। সো ওমেরা তখন খুব ন্যাসেন্ট স্টেজে ছিল। আমাদের 4টা ফিলিং প্ল্যান্ট, একটা সিলিন্ডার ফ্যাক্টরি এবং 3টা জাহাজের কনস্ট্রাকশন চলছিল। সো অ্যাজ আ প্রজেক্ট কোঅর্ডিনেটর আমার দায়িত্ব ছিল যে আমাদের যে ইপিসি আছে, যারা আমাদের সব প্ল্যান্ট তৈরি করছে বানাচ্ছে, তাদের সাথে ম্যানেজমেন্টের কোঅর্ডিনেশনটা ঠিক রাখা, যেন সব প্রজেক্ট সময় মতো কমপ্লিট হয়। এবং ইপিসি ছিল ফ্রেঞ্চ বেলজিয়ান ইপিসি। সো আই স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্যাম এবং অ্যাজ আ প্রজেক্ট কোঅর্ডিনেটর আমার ডাইভার্স রকম এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পারছি, বিকজ ইট ইজ মোস্টলি অ্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। যখন এলপিজি একটা প্ল্যান বানানো হয়, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো অনেক রকম ইঞ্জিনিয়ারিং ইনপুট লাগে। এবং ইঞ্জিনিয়ারদের সাথে সাথে থেকে আই ওয়াজ এবল টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। এবং আমি আমার ক্যারিয়ারের ফার্স্টের দিকে বাংলাদেশের সব কর্নারে যেতে পেরেছি। তো বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে মানুষের আশা, মানুষ কিভাবে চলে, কোন রিজনে ব্যবসা কেমন হয়, আমার ফার্স্টের দিকে একটা ভালো আইডিয়া হয়ে গিয়েছে। সো 2013-14 দিকে আমি বলবো বাংলাদেশে এলপিজি মার্কেট সাইজ বলতে আমরা বুঝি হচ্ছে ইম্পোর্ট ভলিউম, পুরোটা ইম্পোর্টেড আর কি। বাংলাদেশে এলপিজি খুবই কম হয়, 2% আমি যতটুকু জানি, রাফলি, অ্যাবসলুটলি। সো তখন বাংলাদেশের ইম্পোর্ট ভলিউম ওয়াজ রাফলি 2013-14 দিকে 150,000 থেকে 170,000 টন পার ইয়ার। সো তখন 3-4টা কোম্পানি ছিল বড়, উই কল দেম দ্য লেগেসি এলপিজি অপারেটার্স। এবং এলপিজি তখন অত ভালোভাবে ছড়ায়নি। এবং 2015 সালে ওমেরা লঞ্চ করলো, 2015 এপ্রিল মাসে। সো তখন দ্য মার্কেট ওয়াজ গ্রোয়িং, বাট ব্যাক দেন বাংলাদেশের জ্বালানি সিকিউরিটি নিয়ে অনেক রকম কাজ এবং প্রচার সরকার অনেক রকম উদ্যোগ নিল। একটা উদ্যোগ ছিল যে বাসা বাড়িতে নতুন পাইপলাইন দেওয়া হবে না, নতুন কানেকশন দেওয়া হবে ন্যাচারাল গ্যাসের। আস্তে আস্তে বাংলাদেশের মানুষের ইনকামও বাড়ছিল। ফরেন আমাদের যে ভাই ব্রাদাররা বিদেশে কাজ করছে, তারা ফরেন রেমিটেন্স পাঠাচ্ছিল, তারাও চেয়েছে যে তাদের বাংলাদেশের ফ্যামিলির জন্য একটা ভালো জ্বালানিতে শিফট করে আসে। তো এগুলো মিলে আমরা দেখলাম 2017-18 দিকে দ্য মার্কেট স্টার্টেড গ্রোয়িং এক্সপোনেনশিয়ালি। তো দেখলাম প্রায় কোভিডের সময় রাফলি 10 লাখ টন, মানে 1 মিলিয়ন টন পার হয়ে গেছে। সো 2014-তে 1.5 লাখ টন থেকে 2020-21 দিকে 1 মিলিয়ন টন পার হয়ে গেছে। সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক গ্রোথ। এবং এই গ্রোথটা এত বড় ছিল যে বিভিন্ন ফরেন কোম্পানি, ফরেন ইনভেস্টর, ফরেন জ্বালানি যারা নিয়ে স্টাডি করে এক্সপার্টস, তারাও বাংলাদেশে একটা কেস স্টাডি বানায় ফেললো যে কীভাবে এলপিজি গ্রোথ ক্যান বিকাম সো হাই। সেই 2020-এর 1 মিলিয়ন টন মানে 10 লাখ টন থেকে এখন আমরা এসেছি 1.5 মিলিয়ন টন।
এটা কিভাবে হলো? I would say that the government, the regulator, they have supported this industry. অপারেটররা ইনভেস্ট করেছে সময় মতো এবং সিলিন্ডার বাংলাদেশের সব কর্নার পৌঁছে দেওয়া হয়েছে এবং আই উড সে দ্যাট বাংলাদেশের মানুষের দ্যাট স্ট্রেংথ অ্যান্ড উইল ইনসাইড দেম দ্যাট দে ওয়ান্ট টু মুভ টু সামথিং বেটার। কেন আমরা লাকড়ি পুরাবো? এবং বাংলাদেশে যেভাবে লিটারেসি রেট বাড়তেছে, মানুষ যত অ্যাওয়্যার হচ্ছে, ধরেন 2000 ইভেন বেশি আগে না, 2005-06 দিকে মানুষ যখন জ্বালানির জন্য ফুয়েল খুঁজতো রান্নার জন্য, তারা কাঠ কিনতো এবং তারা ধরে নিত যে কাঠের দামটাই হচ্ছে দ্য অনলি ইনভেস্টমেন্ট। বাট একটা ফ্যামিলি যে তার সময়ের ইনভেস্টমেন্ট, তার সময়টা যে লাগাচ্ছে গিয়ে কাঠটা গাছ থেকে কিনে নিয়ে আসতে, সেইটার তো একটা দাম আছে, রাইট, যেটা হচ্ছে উড কালেকশনের দাম। একটা ফ্যামিলি যখন কাঠ পুড়াচ্ছে, সেই কালো ধোঁয়াটা যখন তার কিচেনে ছড়াচ্ছে, ইট ইজ ব্যাড ফর দেয়ার হেলথ, ইট ইজ ব্যাড ফর দেয়ার লাংস, এবং সেইটার একটা মেডিকেল কস্ট আছে। সো এই পার্টগুলো যেটা আগে মানুষ হিসাবে ধরতো না, এখন ধরা শুরু করছে এবং তখন দেখলো যে আসলে তো এলপিজি 1200-1300 টাকা ইজ নট দ্যাট ব্যাড। এবং এলপিজি 1200-1300 টাকা ইটস দ্য অনলি জ্বালানি ফুয়েল যেটা কোনো ভর্তুকি নেই। আপনার কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল এখনও একটা ভর্তুকি আছে, বাট এলপিজিতে নাই। সো এই সব মিলায় গুড পলিসি, ইনভেস্টমেন্ট ফ্রম অপারেটর্স অ্যান্ড পিপুলস ডিজায়ার টু ডু বেটার, টু হ্যাভ বেটার লাইফস, এইভাবে এলপিজি ডিমান্ডটা এত ক্রমবর্ধমান পরিমাণে বেড়েছে। আরেকটা পয়েন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা যখন আরও সামনে দেখি, মানে আজকে হচ্ছে 2025 সাল, আমরা 2030-এর দিকে যখন তাকাই, এই ডিমান্ডটা কত গ্রো করতে পারে। বাংলাদেশে এলপিজি কনজাম্পশন পার ক্যাপিটা ইজ স্টিল 30% অফ দ্য কনজাম্পশন পার ক্যাপিটা অফ ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড। ওকে, তার মানে ইন্ডিয়া এবং থাইল্যান্ডে যদি 100 হয়, বাংলাদেশে এখনও 30। সো আমাদের আরও 2 গুণ এলপিজি ডিমান্ড বাড়ার একটা অপরচুনিটি আছে এবং সেইটা যদি 2 গুণ বাড়ে, 1.5 মিলিয়ন টন মানে 15 লাখ টন যেটা এখনের ইম্পোর্ট ডিমান্ড, দিস উইল গো টু 4.5 মিলিয়ন টন। এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, গ্যাস সিস্টেম মাস্টার প্ল্যান ওয়াজ আ স্টাডি দ্যাট ওয়াজ ফান্ডেড বাই জাইকা এটা করেছে এবং জাইকা দেখাইছে দ্যাট বাই 2030 আমাদের দেশে এলপিজি ডিমান্ড 3 মিলিয়ন টন মানে 30 লাখ টন পার হয়ে যাবে পার ইয়ার। সো there is a fantastic growth opportunity এবং মানুষ আসছে এলপিজির দিকে, ফ্যামিলিজ আর ইউজিং ইট, ইন্ডাস্ট্রিজ আর ইউজিং ইট, গাড়ির জন্য ব্যবহার হচ্ছে। আমি এখানে আপনার কাছে একটু যেতে চাই, সেটি হলো যে আপনি বলছেন যে এটি শুরু থেকে আমরা দেখেছি এটি কিন্তু বাসাবাড়িতে ব্যবহার হতো, এরপরে গাড়িতে যাচ্ছে, এখন ইন্ডাস্ট্রিতে কিন্তু এটি ব্যবহার হচ্ছে। তো ইন্ডাস্ট্রিয়ালরা যারা ব্যবহার করছেন তাদের কাছে একটা বড় প্রশ্ন কিন্তু, যদি এটাকে চিন্তা করেন, দামের। তো আপনারা আসলে ব্যবসায়ী হিসেবে কি মনে করেন যে এখানে কি আরও সাশ্রয়ী মূল্যে কি ইন্ডাস্ট্রিতে কি গ্যাসটা দেওয়া সম্ভব কিনা? ইউ আর ভেরি রাইট দ্যাট লাস্ট স্পেশালি 2021 সালের পর, রাশিয়া ইউক্রেন ওয়ারটা যখন হলো, এরপর থেকে বাংলাদেশের এলএনজি ইন্টারন্যাশনাল প্রাইস দাম বেড়ে গেল। সো বাংলাদেশে গ্যাস ইন্ডাস্ট্রিদের গ্যাস নিয়ে একটা প্রবলেম হয়ে গেল, দে ওয়ার নট গেটিং দেয়ার গ্যাস। ইন্ডাস্ট্রিরা গ্যাস কেন ব্যবহার করে? 2টা কারণে। একটা হচ্ছে তাদের জেনারেটর চালানোর জন্য, আরইবির বিদ্যুতে সারাদিন দে ডোন্ট গেট দ্য প্রপার ইলেকট্রিসিটি। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি ইউজ এলপিজি ফর দেয়ার হিটার্স অ্যান্ড বয়লার্স, স্পেশালি গার্মেন্ট ফ্যাক্টরিজ। সো 2022-23-এর দিকে যখন ইন্ডাস্ট্রিরা আপনার এলএনজি অথবা ন্যাচারাল গ্যাসের প্রেশার ঠিকমতো পাচ্ছিল না, অ্যান্ড দিস ইজ রিপোর্টেড বাই বণিক বার্তা। সো যখন ইন্ডাস্ট্রি ওনারা গ্যাসের প্রেশার পাচ্ছিল না, দে নিডেড সামথিং, নাহলে তো দেশের এক্সপোর্ট পড়ে যাবে, নাহলে তো দেশের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে যাবে। সো তখন উই স্টার্টেড প্রমোটিং এলপিজি অ্যাজ আ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস অলসো। এবং আপনারা যদি দামটা দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল জ্বালানি বাংলাদেশে কি কি আছে, ধরেন একটা গার্মেন্ট ফ্যাক্টরি যদি তার বয়লার চালাতে চায়, তাদের কাছে অপশন আছে ন্যাচারাল গ্যাস, যেটা সবাই লাইক করে, দাম কম, 30 টাকা পার কিউবিক মিটার, আমার এক্স্যাক্টলি মনে নেই, সামথিং ইয়ে হবে, ক্যাপটিভে 42 টাকা, ক্যাপটিভে 42 টাকা। সো ন্যাচারাল গ্যাস যখন পায় না তারা, 2 কারণে পায় না, আইদার তারা গ্যাস গ্রিডের বাইরে, আর না হলে তাদের গ্যাস গ্রিড আছে, প্রেশার পাচ্ছে না, প্রেশার হচ্ছে না, রাইট।
সো তখন তারা দেখে দ্যাট আমার বয়লার চালানোর জন্য অল্টারনেট জ্বালানি কি আছে, সো দে সি দ্যাট দে হ্যাভ অকটেন, not octane, diesel, Diesel. mostly diesel, furnace oil, and then they can go for other jalani. So এলপিজির দামটা ইভেন ভর্তুকি ছাড়া আমরা যে দাম এখন ইন্ডাস্ট্রির কাছে দিচ্ছি সেটা কিন্তু অকটেন এবং ডিজেলের চাইতেও কম। মানে একটা ইন্ডাস্ট্রি তার বয়লার ডিজেল দিয়ে যে পরিমাণ ডিজেল পুরায়, যে কস্ট তার মানে ডিজেলের সঙ্গে কম্পেয়ার করলে এটার দাম কম হয়। ইটস 30% চিপার, জি, রাফলি 30% চিপার কম্পেয়ার টু ডিজেল। এবং ইন্ডাস্ট্রি ওনাররা এগিয়ে আসলো দ্যাট দে ওয়ান্ট টু ইউজ এলপিজি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল, এবং we have grown industrial sales of LPG a lot, এবং this will continue to grow on going only because ডিজেলের চাইতে, ডিজেল ভর্তুকি দেওয়ার পরও যে দাম, এলপিজির দাম ডিজেলের চাইতেও কম হচ্ছে। সো পিপল ওয়ান্ট টু শিফট। এখন একজন ইন্ডাস্ট্রি ইউজার কিভাবে জিনিসটা দেখে, তারা দেখে দ্যাট ইফ দে নিড টু শিফট টু এলপিজি, তার একটা এলপিজি ট্যাঙ্ক বসাতে হবে, এলপিজির পাইপলাইন বসাতে হবে, এবং এলপিজি সেফটি প্যারামিটার ধরে একটা প্রপার সেট আপ করতে হবে, এটাকে বলে সেফটি রেডিয়াস। সো সব মিলে অ্যাভারেজ আপনার 1.5 কোটি টাকা থেকে 2 কোটি টাকার একটা ক্যাপেক্স লাগে, আপফ্রন্ট ক্যাপেক্স, যেটা ইনভেস্ট করে তার এলপিজি সেট আপটা পায়। এবং যখন এলপিজি তারা ব্যবহার করা শুরু করে, তারা দেখে ডিজেলের চাইতে 30% সাশ্রয়ী, যেহেতু এই 1.5 কোটি 2 কোটি টাকার ক্যাপেক্সটা তার 1 বছর শেষ হওয়ার আগেই কাভার আপ হয়ে যায়, ইট পেজ ব্যাক। সো 1 বছরের নিচে একটা ইনভেস্টমেন্ট পে ব্যাক করে, এটা তো ইটস ভেরি অ্যাট্রাকটিভ, অ্যান্ড ইন্ডাস্ট্রি এখন আগে আসছে, আরও উই হোপ আরও আসবে। সো আই হোপ দিস আনসার্স ইউর কোয়েশ্চেন। আমরা পরে একটা যে বিষয় জানতে চাই সেটি হলো যে যেহেতু বাজারটা বড় হচ্ছে, ইন্ডাস্ট্রিতে বাড়ছে, এটার কিন্তু একটা সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসছে, যেটি সরকারি পর্যায় থেকে আসছে, গ্রাহকের দিক থেকেও আসছে। তো আপনার তো বাজারে এখন লার্জেস্ট কোম্পানি, সেই হিসেবে কমপ্লায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা সেফটি সিকিউরিটির কথা বলি, সেই জায়গায় আপনারা কী ধরনের কাজ করছেন? সেফটি ইজ আওয়ার কি প্রায়োরিটি জি, অ্যাজ অ্যান এলপিজি অপারেটর, এবং আমরা সেফটি 3টা ধাপে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে আমাদের এলপিজি প্রোডাক্ট সেফটি, একটা হচ্ছে অপারেশনাল সেফটি, মানে হচ্ছে আমাদের প্ল্যান্টের ভিতর যে সেফটি প্রোটোকল, আরেকটা হচ্ছে কনজিউমার সেফটি। কনজিউমার সেফটিতে ইন্ডাস্ট্রিয়াল ইউজাররা আছে এবং বাসাবাড়ি ইউজাররাও আছে। সো আমরা যখন প্রথম সেফটিটা দেখি, যেটা হচ্ছে এলপিজির সেফটি, এলপিজির কেমিক্যাল কম্পোজিশনে উই মেক শিওর দ্যাট সেখানে প্রপার এথাইল মারক্যাপটন ডোজিং করা আছে। আচ্ছা, এই ডোজিংটা হচ্ছে দ্যাট এলপিজি যদি কোনো কারণে লিক করে, ইউ উইল নো। আপনার বাসায় যদি এলপিজি লিক করে, হতেই পারে ওয়েন ইউর কুকিং, জাস্ট একটা হোস কানেক্ট ডিসকানেক্ট করলেও একটু এলপিজি বের হয় ফ্রম দ্য পাইপ। সো উই ইউজ এথাইল মারক্যাপটন, বেশিরভাগ কোম্পানি বাংলাদেশে ইথাইল মারক্যাপটন ব্যবহার করছে। সো লিক হলে দে ক্যান গেট দ্য স্মেল অ্যান্ড দেন দে ক্যান টেক দ্য সেফটি প্রিকশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অপারেশনাল সেফটি। অপারেশনাল সেফটি আমাদের 5টা প্ল্যান্ট, এলপিজি প্ল্যান্ট, ইনশাল্লাহ 6 প্ল্যান্ট চালু হবে ভেরি সুন। সো এই প্ল্যান্টগুলোর ভিতরে যে এলপিজি আমরা বটলিং করছি, এই প্ল্যান্টগুলোয় যে আমরা এলপিজির সিলিন্ডার রিসিভ করে সেফটি কোয়ালিটি চেক করে আবার রিফিল করে ভোক্তার কাছে দিচ্ছি। সো এগুলো হচ্ছে আমাদের অপারেশনাল সেফটির ভিতরে পড়ে। সো এলপিজি সিলিন্ডারের সেফটিটা আমরা এনশিওর করি, এলপিজি যে গ্যাসটা দিচ্ছি এটাও এনশিওর করি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অপারেশনাল সেফটিতে আমাদের প্ল্যান্ট যেন সব সেফটি প্রোটোকল মেনে চলে সেটাও আমরা এনশিওর করি। থার্ড হচ্ছে কনজিউমার সেফটি, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশে 18 কোটি মানুষের সেফটিটাই ইজ আওয়ার কি প্রায়োরিটি। এবং আনফর্চুনেটলি বাংলাদেশে এখনও ভোক্তা পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে আমরা অনেক রকম ব্যাড প্র্যাকটিস দেখি। এগুলা উইল টেক সাম টাইম অ্যান্ড এডুকেশন, যে খারাপ প্র্যাকটিস থেকে বের হয়ে আসার। স্পেশালি সিলিন্ডার হ্যান্ডলিং করা হয় উইথ নট মাচ কেয়ার। অনেক কাস্টমাররা এলপিজি সিলিন্ডার ইউজ করার প্রোটোকলগুলো এখনও জানে না। সো আমরা চেষ্টা করি প্রত্যেকটা মহল্লায় এবং প্রত্যেকটা মফস্বলে টু ডু সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, এবং আমরা কয়েকটা স্কুলেও করে থাকি, যে যারা আপনার বাসার কি এলপিজি ইউজার থাকে তারা যেন জানে যে কীভাবে এলপিজিটা সেফলি ইউজ করা যায়। আমাদের সিলিন্ডারের সাথে আমরা একটা সেফটি কার্ড দিয়ে থাকি, যেখানে লেখা থাকে দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, এবং এর সাথে আমরা সেফটি অ্যাওয়ারনেস সেশন করছি। অ্যান্ড
বাসাবাড়ির পাশে যে ইন্ডাস্ট্রিয়াল এলপিজি আছে তাদের জন্য উই আর অলসো ডুইং সেফটি অডিট, সেফটি অ্যাওয়ারনেস, সেফটি ট্রেনিং। সো এই সবগুলো আমরা মিলে একটা কম্প্রিহেন্সিভ সেফটি পলিসি উই আর ফলোয়িং। এবং সিন্স উই হ্যাভ ফান্ডিং ফ্রম ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস, আমাদের সেফটি স্ট্যান্ডার্ড খুব স্ট্রিক্টভাবে মেনটেন করতে হয়। আচ্ছা, অ্যান্ড আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওমেরা ইজ নোন ফর সেফটি। আমাদের সিলিন্ডার আমরা নিজেই বানাই। যে ফ্যাক্টরিতে আমরা সিলিন্ডারটা বানাচ্ছি, স্টিলের সিলিন্ডার, সেইখান থেকে আমরা ওমেরাকে সাপ্লাই দিচ্ছি, বাংলাদেশে অনেক অপারেটরকে সাপ্লাই দিচ্ছি। আমরা এলপিজি সিলিন্ডার এক্সপোর্টও করছি আফ্রিকায়। ওকে। সো ইটস অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্ল্যান্ট। এই জায়গায় একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে আপনাদের কোম্পানি থেকে আপনারা যে সেফটি সিকিউরিটিটা মেনটেন করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? বাজারে অন্য যেসব কোম্পানি আছে তারাও কি আসলে এই রুলসগুলো ফলো করছে কিনা? কাস্টমারের এন্ডে সেফটি সিকিউরিটি বিষয়টাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে কিনা? ইয়েস, প্রত্যেকটা এলপিজি অপারেটর হ্যাজ আ ফোকাস অন সেফটি। সবাই কনজিউমার সেফটি অ্যাওয়ারনেস করছে এবং সবাই তাদের প্ল্যান্টের সেফটি, আমার দেখা মতে সবাই এভরিওয়ানস ফলোইং করছে। এখন এইটা কীভাবে প্রচার বাড়ানো যায় সেইটা নিয়ে আমাদের সরকারের সাথে হাতে হাত নিয়ে কাজ করতে হবে আর কি। এবং দ্য মোর উই ক্যান ডু সেফটি ক্যাম্পেইনিং, দ্য বেটার সেফটি উই ক্যান হ্যান্ডেল আর কি। বিকজ এন্ড অফ দ্য ডে একটা সিলিন্ডার যখন আমাদের ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়, একজন ভোক্তা কিভাবে ইউজ করবে উই ক্যান গাইড দেম, বাট আমরা তো এটা কন্ট্রোল করতে পারবো না। না, উই ক্যান গাইড দেম, উই ক্যান টেল দেম দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, এবং এটা সবাই করছে কম বেশি। আই উড সে এভরিওয়ান ইজ ফলোইং ইট। এবং আস্তে আস্তে ইউ উইল সি দ্যাট বাংলাদেশে বিভিন্ন পাইকারি দোকানেও যেখানে এলপিজি বিক্রি করছে আমরা সেইখানেও ডুজ অ্যান্ড ডোন্টস সেফটি কার্ড দিয়ে দিচ্ছি এবং দে আর ডিস্ট্রিবিউটিং ইট টু দ্য পিপল। আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি ওমেরা এলপিজি লিখলেই একটা প্রথমেই সেফটি ভিডিওটা আসবে, যে কিভাবে একটা গ্যাস সিলিন্ডার কিচেনে রাখতে হয়, কিভাবে হোসটা কানেক্ট করতে হয়, এবং কিভাবে চুলায় কানেক্ট করতে হয়, এবং কিভাবে ফ্লেমটা ব্যবহার করতে হয়। তাতে কি মনে হচ্ছে যে এই যে আমরা যে দুর্ঘটনাগুলোর কথা বলি, তাতে সেটি কি আপনাদের এই সচেতনার মাধ্যমে সেটি কমে আসছে কিনা? অ্যাবসলিউটলি, ওকে। অফকোর্স এলপিজি দুর্ঘটনা এখন আই উড সে আগের চাইতে ইট ভালোই কমে এসেছে। অবভিয়াসলি ইমপ্রুভমেন্ট আরও অনেক জায়গা আছে। সো আমরা প্রচার বাড়াচ্ছি, প্রচার করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ ভেরি সুন, মানে এলপিজি ইজ আ ভেরি সেফ প্রোডাক্ট। ওকে। ইফ ইউ কম্পেয়ার ইট টু ন্যাচারাল গ্যাস, ইটস মাচ সেফার। এলপিজি প্রেশার অনেক কম ন্যাচারাল গ্যাসের চাইতে। ইট ইজ দ্য ওনলি ফান্ডা ইজ হাউ ইটস বিং ইউজড। ফলে দুর্ঘটনার ঝুঁকিটা অনেক কম ন্যাচারাল গ্যাস চেয়ে, অনেক কম। ওকে। সিএনজি, ইভেন ইফ ইউ থিঙ্ক অফ আ কার, সিএনজির প্রেশার অনেক বেশি, বিসার্ভিস গাড়িতে এলপিজি ব্যবহার করছে, প্রেশার কিন্তু অনেক কম। সো ইটস এ ম্যাটার অফ কনজিউমার এডুকেশন, আমরা সবাই করছি, অ্যান্ড ভেরি সুন অনেক, মানে ইট ইজ দ্য সেফেস্ট অ্যাকচুয়ালি। ইটস জাস্ট এ ম্যাটার অফ এডুকেশন। আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটি হলো যে আপনি জানেন যে সরকার এলপিজি গ্যাসের জন্য একটা ল্যান্ড বেস টার্মিনাল করার পরিকল্পনা করছে। বিশেষ করে বিদেশি অনেকগুলো কোম্পানি সেখানে ইনভেস্ট করার একটা আগ্রহ দেখিয়েছে, যেটি আমরা সরকারের থেকে জানতে পারছি। বাংলাদেশের যেহেতু আগামীতে গ্যাসের সংকট আছে এবং ন্যাচারাল গ্যাসের কোনো পাইপলাইন হবে না, ফলে এলপিজি এই টার্মিনাল, বিশেষ করে আমাদের যে মজুত সক্ষমতা, এই বিষয়টাকে আপনি কতটুকু প্রায়োরিটি হিসেবে দেখেন, এবং এটি দেশি বিনিয়োগের কোনো সুযোগ আছে কিনা? বাংলাদেশে আমরা যে এলপিজি ইম্পোর্ট করি সেটাকে বলি হচ্ছে আমরা এলপিজি কস্ট প্লাস এলপিজি ইম্পোর্ট কস্ট। সো আমরা বাংলাদেশে যে এলপিজি ইম্পোর্ট করি, ইন্টারন্যাশনাল প্রাইস অ্যান্ড ইম্পোর্ট প্রিমিয়াম ইকুয়ালস টু দ্য ল্যান্ডেড কস্ট। সো ইম্পোর্ট প্রিমিয়াম এখন উই হ্যাভ টু পে ভেরি হাই, বিকজ আমাদের যে পোর্টগুলো আছে, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, সেইখানে গভীরতা কম। সো উই হ্যাভ টু গেট ভেরি স্মল শিপ। ছোটো জাহাজে আসলে ফ্রেটটা বেশি হয়। সো ইট ইজ ভেরি ন্যাচারাল দ্যাট ইফ ইউ ক্যান ব্রিং আ লার্জার শিপ, ফ্রেট অনেক কমে আসবে। অ্যান্ড লার্জার শিপ যদি এনে ডিরেক্টলি ডিসচার্জ করতে হয়, ইউ নিড আ ডিপ সি পোর্ট। এবং বাংলাদেশে আমরা শুনেছি যে ডিপ সি পোর্ট মাতারবাড়িতে তো অলরেডি হয়ে গেছে, চট্টগ্রামেও ডিপ সি পোর্ট হবে, পায়রায়ও হবে। সো ডিপ সি পোর্ট ব্যবহার করে যদি এলপিজির বড় জাহাজ 44,000 টন এলপিজি যদি বাংলাদেশে ডিপ সি পোর্টে এনে ডিরেক্টলি ডিসচার্জ করা যায়, এলপিজির দাম আরও অনেক সাশ্রয়ী হবে,
I believe মানে from my experience around 30 থেকে 50 টাকা কমানো যাবে। ওকে। সো সরকার যে ডিসিশনটা নিয়েছে, আপনি যেটা শুনেছেন আমরাও শুনেছি, এটা খুবই সময় উপযোগী এবং ডিপ সি পোর্ট ব্যবহার করে খালি এলপিজি না, সব জ্বালানি পণ্যই ডিপ সি পোর্টের ব্যবহার করে যদি বাংলাদেশে আনা যায়, বাংলাদেশের দাম অনেক কমে যাবে, যেটা এন্ড অফ দ্য ডে ভোক্তার জন্য এলপিজি কিনা সহজলভ্য হয়ে যাবে। এখন এটা করার জন্য সরকার যে ডিসিশন নিয়েছে, উই উইল বি হ্যাপি টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট বিকজ উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড we would, as local company, we would love to have the opportunity. The opportunity, of course, আমাদের তো as local operators we have the propensity and we want to do it. So আমরা আশা করব সরকার আমাদেরকে ইনভাইট করবে and we can work on it together. তানভীর সাহেব, আপনি কি মনে করেন যে বাংলাদেশে এই ছোট্ট একটি জায়গা কিন্তু অনেকগুলো কোম্পানি একসঙ্গে অপারেট করছে, বিশেষ এলপিজি খাতের আমরা যতটুকু জানি 28টি কোম্পানি লাইসেন্সে আছে অলরেডি বাজারে, কিন্তু অনেকগুলো কোম্পানি আবার ব্যবসা থেকে পড়ে গেছে, অনেকগুলো কোম্পানি বিক্রিও করে চলে যাচ্ছেন। আসলে সংকটটা কোথায় দেখেন ঠিক? This is a classic example of over investment. আপনি যদি ভিয়েতনাম দেখেন, ভিয়েতনাম যখন এলপিজি ইউজ করা শুরু হলো, দে অলসো হ্যাড দ্য সিমিলার সিচুয়েশন, হ্যাভিং অ্যারাউন্ড 15-20 এলপিজি অপারেটর্স, এবং এখন ভিয়েতনাম হ্যাজ অনলি 2 or 3 অপারেটর্স। সো এটাকে আমরা বলি হচ্ছে মার্কেট কনসলিডেশন। তো বাংলাদেশে আপনার যখন 2017-18 দিকে একটা ক্রেজ হয়ে গেল যে এলপিজি ডিমান্ড হিউজ একটা গ্রোথ আছে, সো তখন আমাদের বাংলাদেশের বিগ বিজনেস হাউসেস, বিনিয়োগকারীরা, ওনারা অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করেছে, সবাই সামনে এগিয়ে এসেছে টু সাপোর্ট দ্য মার্কেট। সো সাপ্লাই যখন বা ক্যাপাসিটি, এলপিজি ক্যাপাসিটি যখন ডিমান্ডের চাইতে বেড়ে যায়, দেন কামস দ্য ইস্যু অফ হাউ টু সার্ভাইভ। অ্যান্ড জাস্ট লাইক ভিয়েতনাম, আমরা দেখছি বাংলাদেশে কিন্তু এখন আস্তে আস্তে একটা কনসলিডেশনের দিকে যাচ্ছে। লোকাল এলপিজি কোম্পানি আপনারাও দেখেছেন, ইউ হ্যাভ রিপোর্টেড 2-3টা বিক্রি হয়ে গিয়েছে, আমরাও একটা কনসলিডেশনে গিয়েছি আলহামদুলিল্লাহ। সো দিস উইল কন্টিনিউ অ্যান্ড আই সি বাংলাদেশ, গিভেন আপনি যেটা বললেন যে আমাদের জিওগ্রাফিক সাইজ, we don't, although we have a lot of users, we don't to do a to properly serve this market, we don't need more than 5 operators. So we are going towards that consolidation, এবং যারা স্ট্র্যাটেজিকলি কাজ করবে, বিগ বিজনেস হাউস যারা লং টাইম থিঙ্কিং নিয়ে কাজ করতেছে, দে উইল সার্ভাইভ। এবং জাস্ট লাইক এনি আদার কান্ট্রি, ইভেন ইফ ইউ লুক এট থাইল্যান্ড, not much LPG operators. Even if you look at India, government তাদের হচ্ছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম ছাড়া 2-3টা প্রাইভেট কোম্পানি আছে। সো a large country like India having 6-7 operators, Bangladesh, how can we have around 25 operators? তো এটা তো হয় না। সো আমার প্রথম পয়েন্ট ছিল, ইটস a classic case of over investment. অফকোর্স যারা এগিয়ে এসেছে তাদের সবাইকে আমরা we pay our respects and সমর্থন করি, বাট কনসলিডেশনের দিকে এখন যেহেতু যাচ্ছে, এটা অনেক কমে আসবে। বিদেশে অনেকগুলো কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করেছেন, বিশেষ করে লাইক আই গ্যাস সহ আর অনেকে আছেন। তাদের কাছ থেকে আপনার বাংলাদেশের বিজনেস অভিজ্ঞতাটা তারা কি বলতে চায় এই খাতে? আসলে বিদেশ থেকে যখন ইনভেস্টমেন্ট আসে, we don't only see it as an investment, বিদেশ থেকে নলেজও আসতেছে। ওকে, বাংলাদেশে এলপিজি ডিমান্ড বাড়া শুরু হলো 2012-13 দিকে, বাট যারা বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ করছে, দে হ্যাভ বিন ডুইং ইট ফর কোয়াইট আ লং টাইম। সো উই প্রেফার ওয়ার্কিং উইথ দেম বিকজ তাদের সেফটি ফোকাস, তাদের অপটিমাইজেশন ফোকাস এবং তাদের চিন্তাভাবনা ইজ মাচ মোর স্ট্র্যাটেজিক। অ্যান্ড ইফ ইউ ক্যান ওয়ার্ক উইথ গুড কোয়ালিটি ইনভেস্টার্স, এলপিজি সেক্টর উইল ফ্লারিশ। অ্যান্ড by good quality means focus on health and safety, cylinder quality এবং optimized distribution. এই কাজগুলা বিদেশি কোম্পানিরা যখন বিনিয়োগ করছে বাংলাদেশে, they are following it. Obviously we have been following it, so it's good to work with them. It's very exciting now, তাদের সাথে আমরা কাজ করতে পারছি। We speak the same language, we speak the same business language, we understand what to do for Bangladesh. এবং আমাদের সরকারের সাথে আমরা যখন বিভিন্ন এলপিজি নীতি নিয়ে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট করি, ইটস গুড টু ওয়ার্ক উইথ দেম।
we get good feedback also. এই খাতের আরও একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেটি আসলে বড় প্রশ্ন। আমরা জানি যে এলপিজির প্রতি মাসে একটি দাম কিন্তু নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অভিযোগ আছে যে বাজারে আসলে যে দামটা নির্ধারণ করা হয় সেটি আসলে বাস্তবায়ন হয় না, গ্রাহকরাও প্রায়শ অভিযোগ করেন। এনার্জি রেগুলেটরি কমিশন এখানে বলছেন যে তারা যে দামটা নির্ধারণ করছেন সেটি বাজারে ওই দামেই বিক্রি হওয়ার জন্য তারা চেষ্টা করছেন মার্কেটে। কোম্পানি হিসেবে আপনারা আসলে এনার্জি রেগুলেটরি কমিশন যে দামটা নির্ধারণ করছেন সেই দামটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করছেন? বিআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 2021 সালের শেষের দিক থেকে এলপিজি প্রাইসটা নির্ধারণ করছে, এবং অ্যাজ এলপিজি অপারেটর উই হ্যাভ বিন ফলোইং দ্যাট প্রাইস। তো বিফোর উই সে দ্যাট ভোক্তা এলপিজি বিআরসি দামে পাচ্ছে নাকি, আমরা আগে প্রাইসটা নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই। সো এলপিজি প্রাইস যখন বিআরসি সেট করে, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস অফ এলপিজিটা ধরে, যেটা পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। এটা আপনিও দেখতে পারবেন, আমিও দেখতে পারবো। ইন্টারন্যাশনাল প্রাইসটার নাম হচ্ছে সৌদি আরামকো সিপি। তো ইন্টারন্যাশনাল প্রাইসটার পরে বিআরসি ধরে হচ্ছে ইম্পোর্ট প্রিমিয়াম। ইম্পোর্ট প্রিমিয়ামটাও বিআরসি সবার কাছ থেকে নেয়, কার কত ইম্পোর্ট প্রিমিয়াম। তারপরে বিআরসি ধরে হচ্ছে অপারেটর এক্সপেন্সেস। সো প্রথম যেটা বললাম ইম্পোর্ট প্রিমিয়াম, এইটা প্রত্যেক মাসে চেঞ্জ হয়, এটা বাড়তেও পারে কমতেও পারে। ইটস অ্যান ইন্টারন্যাশনাল প্রাইস, সৌদি আরামকো সিপি যেটা বলি। সেকেন্ড হচ্ছে ইম্পোর্ট প্রিমিয়াম, যে ফ্রেটটা, যে আপনার বিভিন্ন দেশ থেকে আমরা যে এলপিজিটা শিপ করে বাংলাদেশে নিয়ে আসি, সেই ফ্রেটটাও চেঞ্জ হতে থাকে, অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনালি বেঞ্চমার্ক প্রিমিয়াম। থার্ড পোর্শন হচ্ছে অপারেটর প্রিমিয়াম। সো অপারেটর প্রিমিয়ামের ভিতরেই হচ্ছে আমাদের এলপিজি অপারেটরদের টোটাল ডিস্ট্রিবিউশন কস্টটা, টোটাল বিজনেস অপারেশন কস্ট ধরা হয়। তো সেই অপারেটর কস্ট যে 2021 সালের শেষের দিকে নির্ধারণ করা হলো, এরপর কিন্তু এটা সময়ের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। 2021 সাল থেকে এখন পর্যন্ত আমাদের ইনফ্লেশন, মান্তরমান ইনফ্লেশন 2021 সাল থেকে আমাদের যে পেট্রোল ডিজেলের ভর্তুকি কমে আসছে, তার মধ্যে অপারেটিং কস্টও বাড়তেছে। আমাদের তো এলপিজি বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা লাগতেছে। কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ অপারেশন, কস্ট অফ র মেটেরিয়াল সব কিছুই বাড়ছে, বাট আমাদের অপারেটর প্রিমিয়াম এখনও সে 2021 সালেরটাই ধরা আছে। এবং আমরা বিআরসির কাছে অনেকবার প্লেস করেছি দ্যাট দিস অপারেটর প্রিমিয়াম নিডস টু বি অ্যাডজাস্টেড উইথ দ্য টাইম, বাট স্টিল আমরা সেই প্রিমিয়ামেই আছে। তো অপারেটর প্রিমিয়াম যখন শেষ হয়, তার মানে আমাদের গেট প্রাইসটা, তারপর এলপিজিটা নেয় হচ্ছে ডিস্ট্রিবিউটর, আমাদের পার্টনার, দেন দে রিসেল ইট টু ডিলার্স আর রিটেলার্স, তারপর রিটেলাররা হচ্ছে ভোক্তার কাছে পৌঁছায় দিচ্ছে। এবং ডিলার এবং রিটেলারের যে মার্জিনটা রাখা হয়েছে, এটাও অনেক কম। ইট ডাজন্ট ওয়ার্ক। একজন রিটেলার উইল নট ইনভেস্ট 1200 টাকা টু গেট এন ইনভেস্টমেন্ট অফ 15 টাকা 20 টাকা, রাইট? সো এর জন্য এটা মানে কন্ট্রোলিং দিস প্রাইস ইজ ভেরি টাফ। এবং এখন এটা এমনভাবে দাঁড়িয়েছে দ্যাট আমরা বাজার বাড়াতে গিয়ে উই আর থিঙ্কিং ব্যাকওয়ার্ডস দ্যাট শুড বি রিয়েলি গো অ্যান্ড ইনভেস্ট, বিকজ এই বিআরসি প্রাইস ইজ নট সাপোর্টিং আওয়ার operations. So we hope that BRC will review the price very soon. এবং সেকেন্ডলি এলপিজি প্রাইস আরও কমানো যায় কিনা, অফকোর্স কমানো যায়, ইম্পোর্ট প্রিমিয়াম কমে আনা যায়। এবং আপনার এর আগের প্রশ্নেই উত্তরটা আছে, যেটি আপনি বলছিলেন যে যদি বড় জাহাজ বাংলাদেশে আনা যায়, যদি বড় জাহাজ আনা যায়, ভালো একটা এফিসিয়েন্সি আনা যাবে, অ্যান্ড আলটিমেটলি কনজিউমার উইল বি বেনিফিটেড বাই গেটিং আ লোয়ার প্রাইস অফ এলপিজি। সো আমরা কিভাবে, সো এভরি মান্থ আমরা বিআরসি প্রাইস ধরে আমাদের ডিক্লারেশন দিচ্ছি, বাট অনেস্টলি it's very tough. It's very tough. Most of the LPG companies are financially they're not doing well, because এই প্রাইসটা আমাদের অ্যাকচুয়ালি যে অপারেটরস এক্সপেন্সেস, যে অপারেটরের যে এক্সপেন্সটা ধরা আছে, সেটা ডাজ নট সাপোর্ট ডুইং দ্য বিজনেস। ইটস ভেরি টাফ। এবং মার্জিন তো নাই, অপারেটরদের মার্জিন কিছু ধরাই হয়নি। এটা কি তাহলে কি আরও বাড়াতে হবে? লজিক্যালি অফকোর্স এটা বাড়াতে হবে, এবং এটা না বাড়ালে আস্তে আস্তে আরও এলপিজি কোম্পানি উইল
have to leave the market. কিন্তু আমরা কিন্তু একটা সময় দুইটা অভিজ্ঞতাই দেখলাম, যে যেখানে একদিকে অনেকগুলো কোম্পানি কম্পিটিশন করতে না পেরে চলে যাচ্ছে, সেখানে কিন্তু আপনারা দেখেছি যে আপনারা ব্যবসা এক্সটেন্ড করছেন। আসলে এটি ব্যবসায়িক পলিসির কি এমন কারণ হতে পারে যে মার্কেটের কম্পিটিশনে তারা পারছে না কিন্তু আপনারা পারছেন? This is all of strategic thinking. এখন আমি আমাদের কেসই বলি, জি আমাদের যে প্ল্যানিং, কিভাবে আমরা আমাদের এলপিজি প্ল্যান্ট সেট আপ করেছি, যেভাবে আমাদের লজিস্টিক্স সেট আপ করেছি, যেভাবে আমাদের স্ট্রাকচার্ড সেলস টিম সেট আপ করা আছে, উই লাইক টু মুভ ভেরি স্ট্র্যাটেজিক্যালি। এবং আমাদের পুরো গ্রুপের অয়েল অ্যান্ড গ্যাসে এক্সপিরিয়েন্স ইজ মোর দ্যান 35 ইয়ার্স। সো এই সব এক্সপিরিয়েন্স নিয়ে আমরা উই ডু নট টেক অ্যাব্রাপ্ট ডিসিশনস। আমরা একটা কিছু প্ল্যান করার আগে 2 বছর উই স্টাডি ইট, উই ডিবেট ইট, অ্যান্ড দেন উই গো ফর দোজ ইনভেস্টমেন্টস। সো আমাদের জন্য আমাদের স্কেলেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমাদের যেহেতু স্কেল বেশি, উই ক্যান ম্যানুভার থ্রু দ্য মার্কেট চ্যালেঞ্জেস। এবং যাদের স্কেলটা কম, অনেক কোম্পানি ছোট পরিসরে এসে দে আর ফাইন্ডিং ইট ভেরি হার্ড টু সার্ভাইভ, অ্যান্ড দেন দে আর ট্রাইং টু সেল ইট অফ টু আদার অপারেটর্স। So it's because of our strategic thinking and our scale that we are standing strong, and inshallah we will be continuing to do it. এলপিজি খাতটা এখন আপনি বলছেন যে 15 লাখ টন এখন আমাদের, এবং আগামীতে এটি পর্যায়ক্রমে বাড়বে, যেহেতু ন্যাচারাল গ্যাসের কানেকশন সরকার নীতিগতভাবে এক প্রকার বলেই দিয়েছেন যে তারা আর কানেকশন দিবেন না। আগামীতে আসলে এই খাতটার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের সহযোগিতাটা দরকার বলে আপনি মনে করেন? ফার্স্ট সহযোগিতা হচ্ছে বিইআরসি যে প্রাইস সেট আপ করছে, দ্যাট প্রাইস ইজ নট লজিক্যাল, এবং সেই প্রাইসটা নিডস টু বি অ্যাডজাস্টেড ইন লাইন উইথ দ্য মার্কেট রিয়ালিটিস। মার্কেটের যে অপারেশনস কস্ট, অপারেটর্স মার্জিন ধরা নেই, তো এই সব নিয়ে একটা প্রপার লজিক্যাল প্রাইসিংয়ে বিআরসি যখন আসতে পারবে, ইট উইল হেল্প আস টু গ্রো। আগেন আমি আগে বলেছি দ্যাট এখন যে ভোক্তা পর্যায়ে প্রাইসিং করা আছে, it does not make sense for us. So after BRC regulation, second হচ্ছে again এই যে এতগুলো এলপিজি কোম্পানি এখন আছে, end of the day they are working with financing from bank financing, তো তারা খারাপ করলে তো আমাদের দেশের ইকোনমির জন্য খারাপ হবে। So before giving out licenses, কে কিভাবে কাজ করছে, একটা সেলেক্টিভ প্রসেসের মাধ্যমে আসা উচিত, rather than 25টা লাইসেন্স বা 25টা এলপিজি কোম্পানি এখন অপারেট করতেছে। সো আই উড সে লাইসেন্সিং নিডস টু বি মোর ক্লিয়ারলি ডিফাইন্ড এবং মোর সিলেক্টিভ। অ্যান্ড থার্ড হচ্ছে এলপিজি কোম্পানিরা যেভাবে ডিস্ট্রিবিউশন করতেছে, এলপিজি ইজ অ্যান এসেনশিয়াল প্রোডাক্ট। ধরেন বিং অ্যান এসেনশিয়াল প্রোডাক্ট, আমাদের এলপিজি রোড ট্যাঙ্কার কিন্তু ধরেন ঢাকার ভিতরে দিনের বেলা ঢুকতে পারে না, whereas মানুষ তো এটা লাগে, এলপিজি লাগে, ইন্ডাস্ট্রির জন্য এলপিজি লাগে। সো এলপিজিকে যদি একটা এসেনশিয়াল প্রোডাক্ট হিসাবে আইডেন্টিফাই করা হয়, যে সব জায়গায় তাদের ট্রান্সপোর্টেশন প্রায়োরিটি পাবে, সব জায়গায় তাদের লজিস্টিক্স প্রায়োরিটি পাবে, আই থিঙ্ক আওয়ার অপারেশনস উইল বি মাচ মোর স্মুথ। বিকজ এখন আমরা একমাত্র ধরেন রাতে, গভীর রাতে এলপিজি ট্যাঙ্কার শহরের ভিতরে উই হ্যাভ টু মুভ, রাইট। এবং এর বাইরে আরও অনেক কিছু সরকার করতে পারে, সেফটি ক্যাম্পেইন সরকারের কাছ থেকেও দে ক্যান ডু দেমসেলফ, এনার্জি মিনিস্ট্রি, এবং তারা করছে, তারা অনেক উদ্যোগ নিচ্ছে। সো আগেন আপনার প্রশ্নের উত্তরগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল বিআরসি প্রাইসিং নিডস টু বি লজিক্যাল, সেকেন্ড অফ অল সিলেকশন ক্রাইটেরিয়া অফ এলপিজি অপারেটর্স গোয়িং ফরওয়ার্ড, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ইট নিডস টু বি সিন যে তারা আসলে ব্যবসাটা কীভাবে করবে, আর ওয়েদার ইটস জাস্ট আ লাইসেন্স। থার্ড হচ্ছে এলপিজিকে একটা এসেনশিয়াল প্রোডাক্ট হিসেবে নির্ধারণ করা, যেন সব জায়গায় প্রপার লজিস্টিক্সটা প্রপারলি এনশিওর করা যায়। এবং ফোর্থ, মোস্ট ইম্পর্টেন্ট, সরকার নিজেও আমাদের সাথেও বা নিজেও এলপিজি সেফটি নিয়ে দে ক্যান ডু মোর। তানজিল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বণিক বার্তার স্টুডিওতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ তাহের ভাই, ইটস এ প্লেজার টু বি হিয়ার, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি বণিক বার্তার সাথে আমরা কাজ করতে পারছি। ওকে, থ্যাংক ইউ।